যুদ্ধে আসার উদ্দেশ্যে আমরা রাশিয়া আসিনি, কিন্তু সে আমাদেরকে ইতালি পাঠাবে বলে আমাদের সাথে প্রতারণা করে এবং এই ফাঁদে ফেলে দেয়। যুদ্ধটা তাদের ছিল না, তবু যুদ্ধের ময়দানে পৌঁছে গিয়েছিলেন প্রতারণার শিকার হয়ে। হাতে তুলে দেওয়া হয়েছিল রাইফেল। পরদিন ভোরে অপারেশন, তাও ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে। কিন্তু ট্রিগারে আঙুল রাখার আগেই তারা কঠিন এক সিদ্ধান্ত নেন। গভীর রাতে ফেলে যান অস্ত্র, সেনা পোশাক আর হেলমেট। তারপর হাঁটতে থাকেন ইউক্রেনের দিকে বাঁচার আশায়। প্রায় ৮০ কিলোমিটার হাঁটার পর আটক হন ইউক্রেনীয় এক কমান্ডারের হাতে। সেখান থেকে ইউক্রেনের একটি কারাগারে, যেখানে রাখা হয় যুদ্ধবন্দীদের। এমন এক গল্প ইউরোপে যাওয়ার স্বপ্নে রাশিয়া যাওয়া দুই বাংলাদেশি যুবকের। কিন্তু প্রশ্ন হলো, ব্রাহ্মণবাড়িয়ার নির্মাণ শ্রমিক কিভাবে ইউক্রেন যুদ্ধে যুদ্ধবন্দী হয়ে গেলেন? কিভাবে এলো তাদের হাতে অস্ত্র? কে পাঠালো তাদের যুদ্ধক্ষেত্রে? গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ইউক্রেনের বিভিন্ন সূত্রের তথ্য সংগ্রহ ও যাচাই করেছে প্রথম আলো। যুদ্ধবন্দী দুই বাংলাদেশের ভিডিও বক্তব্য, তাদের পরিবারের সাক্ষাৎকার, ইউক্রেনীয় সামরিক কর্মকর্তার দেওয়া তথ্য এবং সুইস সাংবাদিক কার্ট পেল্ডারের তথ্য পর্যালোচনা করে উঠে এসেছে এক ভয়ঙ্কর প্রতারণার চিত্র। এর চেয়েও ভয়াবহ তথ্য দিলেন সাংবাদিক কার্ট পেল্ডার। তার আশঙ্কা, বাংলাদেশ সরকার যদি দ্রুত তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা না নেয়, তাহলে যুদ্ধবন্দী বিনিময় চুক্তির আওতায় তাদের রাশিয়ার হাতে তুলে দেওয়া হতে পারে। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ নির্যাতন, এমনকি মৃত্যু। From the Russian point of view, they are deserters and they will be punished in a terrible way. ইউক্রেনের কারাগারে দুই বন্দী বাংলাদেশি হলেন কামরুল হাসান ও শাহরিয়ার সুমন। কামরুল হাসানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ১২ বছর সিঙ্গাপুরে কাজ করার পর ইউরোপে যাওয়ার স্বপ্নে ২০২৫ সালের জুলাইয়ে ৮.৫ লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান তিনি। প্রথম কয়েক মাস কাজ ঠিকঠাক চললেও প্রকল্প শেষ হওয়ার পর অনিশ্চয়তা শুরু হয়। এদিকে শাহরিয়ারের বাড়ি বা তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। কামরুল ও শাহরিয়ারের ভাষ্য অনুযায়ী এক উজবেক দালাল তাদের ইতালি পাঠানোর প্রস্তাব দেন। ১০ লাখ টাকায় চুক্তি হয় ৫ লাখ আগে, বাকি ৫ লাখ ইতালি পৌঁছানোর পর। উজবেক গেমার আমাদেরকে বলছিল যে ওই ইতালি নিয়ে যাবে, তো আমরা ওই ৫ লাখ মানে ১০ লাখ টাকা কন্ট্রাক্ট, আমরা ৫ লাখ টাকা দিই। এরপর মস্কো থেকে তাদের নেওয়া হয় তুলা শহরে। বলা হয় ইতালির কাগজে সই করতে হবে, কিন্তু সামনে দেওয়া হয় শুধু রুশ ভাষায় লেখা কিছু নথি। কি ছিল সেই নথিতে? শুনুন তাদের মুখে। আমাদেরকে ওই ইতালির কন্ট্রাক্ট না করিয়া ওই রাশিয়ান আর্মিতে কন্ট্রাক্ট করেছিল। পরে আমরা কন্ট্রাক্ট পেপারে সাইন করতে অস্বীকার করি, কিন্তু সে আমাদেরকে জোর করে সাইন করিয়ে নেয়। আমাদের সেই রুমে ১ ঘন্টার মতো রেখেছিল। পরে রাশিয়ার আর্মি এসে আমাদেরকে তাদের ক্যাম্পে নিয়ে যায়। এরপর শুরু হয় সম্পূর্ণ ভিন্ন এক জীবন। তাদের নেওয়া হয় রাশিয়ার তুলা অঞ্চলের একটি সামরিক ক্যাম্পে। কয়েকদিন পর শুরু হয় ৩৫ দিনের সামরিক প্রশিক্ষণ, তারপর ৭ দিনের বিরতি। এরপর সরাসরি নিয়ে যাওয়া হয় ইউক্রেন সীমান্তে। ইউক্রেনে পৌঁছে তারা বুঝতে পারেন বাস্তবতা কল্পনার চেয়েও ভয়ঙ্কর। আমাদেরকে ৪ দিনের মধ্যে শুধু ১০০ গ্রাম পানি এবং ৩০০ গ্রামের একটি গরুর মাংসের পট দেয় খেতে। ৪ দিনের মধ্যে আমাদের আর কোনো খাবার দেয়নি। এরপর এক রাতে কমান্ডার জানিয়ে দেন পরদিন সকাল ৬টায় অভিযান, যেতে হবে যুদ্ধে। তখনই তারা সিদ্ধান্ত নেন যুদ্ধ নয়, পালাতে হবে। রাত ৩টার দিকে তারা ফেলে যান রাইফেল, সেনা পোশাক ও হেলমেট। তারপর হাঁটতে থাকেন ইউক্রেনের দিকে। তাদের ভাষ্য অনুযায়ী প্রায় ৮০ কিলোমিটার অতিক্রম করার পর ইউক্রেনীয় সেনারা তাদের আটক করে। আমরা এখন ইউক্রেনের আন্ডারে আছি। ইউক্রেনের যুদ্ধ অপরাধী যেই কারাগার, সেখানে আমরা আছি। নিরাপত্তার কারণে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনীয় এক সামরিক কর্মকর্তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে প্রথম আলোর। তিনি জানিয়েছেন দোনেস্ক ও ব্লাস্তে ইউক্রেনীয় বাহিনীর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন কামরুল ও শাহরিয়ার। এরপর তাদের যুদ্ধবন্দী হিসেবে একটি কারাগারে নেওয়া হয়। ওই কর্মকর্তা আরও জানান, বর্তমানে তারা যুদ্ধবন্দী হিসেবে ইউক্রেনের কেন্দ্রীয় কর্তৃপক্ষের হেফাজতে আছেন। তারা চিকিৎসা ও আইনি সহায়তা পাচ্ছেন। কামরুল ও শাহরিয়ার যখন ইউক্রেনে বন্দিজীবন কাটাচ্ছেন, ঠিক তখন বাংলাদেশে অন্য এক যুদ্ধ করছেন কামরুলের স্ত্রী নাজমিন। ব্রাহ্মণবাড়িয়ার লাউর ফতেহপুর গ্রামে ৬ বছর বয়সী মেয়েকে নিয়ে তার দিন কাটছে অপেক্ষায়। যখন একটা খারাপ অবস্থা এখন পড়ে গেছে, এবং তার কিছু করার নেই, ওনারাও একটু দেখতে হবে আমাকে। আসলে হচ্ছে
যখন ভালো অবস্থা ছিল তখন সবাই ছিল, এখন খারাপ অবস্থা, এখন কেউ নেই আমার পাশে। আমি মেয়েকে নিয়ে খুবই একা দিন পার করতেছি আর কি। নাজমিন জানান, তোফায়েল আহমেদ রনি নামে এক দালালের মাধ্যমে রাশিয়ায় যান কামরুল। তোফায়েল MSDC টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। কামরুলকে রাশিয়ায় পাঠানোর বিষয়ে কথা হয় তোফায়েলের সঙ্গে। তোফায়েলের দাবি, কোম্পানিতে যোগ দেওয়ার আগে কর্মীদের লিখিতভাবে জানিয়ে দেওয়া হয় কোনো অবস্থাতেই নিয়োগকারী প্রতিষ্ঠানের বাইরে যাওয়া যাবে না। যদি কেউ নিজ দায়িত্বে কোম্পানি ছেড়ে দালালের মাধ্যমে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করেন তাহলে এর দায় নিয়োগকারী প্রতিষ্ঠান নেবে না। আমরা তো প্রপারলি আমরা গাইডলাইন দিয়ে দিই আমরা, যেটা করা যাবে না। কোম্পানির বাইরে কোম্পানিতে যাবে, রেসপন্সিবিলিটি আমাদের, কোম্পানি যেতে যাবে, কোম্পানি থেকে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন সে হয়তো বা পলায়ে গেছে, এখন পলায়ে গেলে তো সে দায়ভার তো আমরা নিব না। তবে ভয়াবহ তথ্য দিলেন সাংবাদিক কার্ট পেলডার, যিনি ইউক্রেনে আটক অবস্থায় কামরুল ও শাহরিয়ারের সাক্ষাৎকার নিয়েছিলেন। তার ভাষ্য, সবচেয়ে বড় ভয় ছিল যুদ্ধবন্দী বিনিময় চুক্তির আওতায় আবার রাশিয়ায় ফেরত পাঠানো হবে কিনা, কারণ রাশিয়ার চোখে তারা ছিলেন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়া বিশ্বাসঘাতক। কার্টের ভাষ্য, বন্দী বিনিময়ের মাধ্যমে রাশিয়ায় ফেরত পাঠানো হলে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে, এমনকি অমানবিক নির্যাতনে মৃত্যুও হতে পারে। The Russians publish videos of people, of soldiers who wanted to leave the army. They put them in cages, underground cages, with a netting on top. And the other soldiers, the commanders, they come and they urinate on them, and they hit them. They hang them in trees upside down, and they hit them. And the Russians, they publish these videos just as a warning to would-be deserters. This is, I'm quite sure that Kamrul and Suman, they knew about the punishment that they are going to face when they would be sent back to Russia. তবে কার্টের বিশ্বাস, বাংলাদেশ সরকার দ্রুত ও প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিলে এই দুই তরুণকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। সেজন্য প্রয়োজন সরকারের দ্রুত পদক্ষেপ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, চাকরির চুক্তিতে রাশিয়ায় যাওয়া অন্তত 30 বাংলাদেশি পরে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েছেন। তাদের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে, বাকিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগ চলছে।